তো বোটক্সটা কিভাবে আমাদের রিঙ্কেলটা কমাতে সাহায্য করে? ট্রাক ড্রাইভার যখন ট্রাক চালাচ্ছে, তার একটা দিক থেকে কিন্তু লাইট বেশি আসছে সাইডের দিক হুম, থেকে। দেখা যাচ্ছে ফেসের দুদিকে রকমের এজিং হয়েছে। তো এই অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বিভিন্ন জিনিস হয়। হুম, একটা যেমন আপনি বললেন বলিরেখা যদি হুম, হুম, আসে, হুম, ঠিক। তো বটক্স হচ্ছে এক ধরনের টক্সিন ডেফিনিটলি হুম, বটলের হুম, হুম, ব্যাকটেরিয়া যেটা থাকে হুম, হুম, ক্লস্ট্রিডিয়াম বটোডাইম বলে একটা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার বডি থেকে এটা বেরোয়। এটা মাসলকে প্যারালাইজড করে দেয়। নিজের ফ্যাট এটা চিরস্থায়ী থাকে, খুব সুন্দরভাবে থাকে। আচ্ছা, এবং অনেক ক্ষেত্রে যেখানে একটু বেশি পরিমাণ ফিলার লাগবে, সেখানে এই ফ্যাটটা ইউজ করা বা চোখের তলায় এই জিনিসটা ইউজ করাটা অনেক বেশি সেফ প্রসিডিয়ার্স। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ আমরা আবার সল্ট লেকে চলে এসেছি। হ্যাঁ, সল্ট লেকের বাইন ক্লিনিকে। আজ আমরা কথা বলবো এমন একটা ইনজেকশন নিয়ে, যে ইনজেকশনটা এক নিমিষেই আপনার চোখের কোণের বা কপালের বলিরেখা দূর করে দিতে পারে। আজ আমরা অ্যান্টি এজিং নিয়ে কথা বলবো এবং এর সঙ্গে আমরা ফিলার্স নিয়েও কিন্তু কথা বলবো। সঙ্গে থাকবেন। প্রায় আধ ঘন্টার সেশন। আমরা আপনাদের মনে যত রকম প্রশ্ন আছে, আমরা আজকে সবটাই দূর করার চেষ্টা করব। এবং অবভিয়াসলি আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। নমস্কার ডাক্তারবাবু। অ্যান্টি এজিং এর যখন কথা আসে, তখন দুটো জিনিস খুব কমন। সেটা হচ্ছে একটা বোটক্স এবং ফিলার্স। এটা জিনিসটা কি এটা জানবো, এবং আরো একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে দুটো জিনিস আছে, এই জিনিস দুটো বলা হয় এটা নাকি সেলিব্রিটি বা একদম এক্সট্রিম রিচ লেভেলের যারা মানুষজন আছে তাদের জন্য। এটা কতখানি সত্যি এটাও জানবো। তো প্রথমেই যেটা জানতে চাইবো যে বোটক্স অ্যান্ড ফিলার্স এই দুটো জিনিস কি? ধন্যবাদ ধ্রুব। একটা খুব বিউটিফুল জিনিস নিয়ে আমরা কথা বলবো আজকে। আমাদের মনের মধ্যে অনেক সময়তেই প্রশ্ন হুম, থাকে। হুম। বটক্স এবং ফিলার নিয়ে অনেক ভাবনার থেকেও দেখেছি পেশেন্টদের মনে দুর্ভাবনা বা মিস ইনফরমেশনস অনেক বেশি অনেক থাকে। বেশি থাকে। তো সেগুলো নিয়েই হুম, ডেফিনিটলি হুম, আজকে আমাদের হুম, কথা হবে। তো আমরা যদি এজিং এর ব্যাপারটা বলি, দেখুন হুম, আমাদের তো প্রত্যেকেরই বয়স বাড়ে। হুম, হুম, যেদিন আমরা জন্ম হলাম হুম, তার হুম, পরের দিন থেকে আমাদের বয়স বাড়ছে। ১ম এ শিশুকাল, হুম, তারপরে টিনেজ, হুম, তারপরে 20s, তারপরে 30s, 40s, 50s, 60s, 70s। তো এই যে আমাদের বয়সগুলো বাড়ছে, আমাদের বডির যে বিভিন্ন পার্ট হুম, রয়েছে, সেখানেও বিভিন্ন চেঞ্জেস আসে। হুম, সবথেকে আকর্ষণীয় একজন পুরুষ বা মহিলাকে লাগে টিনেজ বা 20s এ। হুম, যখনই ৩০ এর কাছাকাছি আমরা চলে আসছি, বয়সের জনিত বিভিন্ন ছাপ দেখা যায়। কিরকম উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি একটা নতুন টি-শার্ট কিনলেন। হুম, হুম, ১ম ১-২ মাস খুব সুন্দর থাকবে। হুম। যখন ৬ মাস হয়ে যাবে, একটুখানি তার ভাঁজগুলো চলে যাবে। যে গলাটা ঝুলে উজ্জ্বল যাবে। ঝুলে যাবে বা হুম, যে উজ্জ্বল ছিল সেই জামাটা সেই জিনিসটা চলে যাবে। তেমনি আমাদের বডিরও বিভিন্ন চেঞ্জেস কিন্তু আসে। যেমন একজন পুরুষ খুব সুন্দর করে চুল হুম, কাটেন বা হুম, শেভিং হুম, করেন, হুম, আপনি করেছেন। হুম, হ্যাঁ? তো এই ব্যাপারগুলো আমাদের মেইনটেন্যান্স এর ব্যাপার থাকে। একটা হুম, জামাকাপড় যেমন নোংরা হলে তাকে পরিষ্কার করতে হয়, তেমনি আমাদের ফেসিয়াল যে চেঞ্জেস গুলো আসছে, হুম, সেটাকে ঠিক নোংরা হওয়া বলব না। সেটি যে বয়সজনিত যে চেঞ্জেস গুলো রয়েছে, সেই চেঞ্জেস গুলোকে যদি কিছুটা কমিয়ে দেয়া যায় বা রিভার্ট করা যায়, তাকেই আমরা অ্যান্টি এজিং বলব। দেখুন এজিং তো হবেই। হবেই। কিন্তু সেটাকে প্রতিকার করার যে উপায় সেটাকে আমরা অ্যান্টি এজিং বলি। বেশ। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আজকালকার দিনে যেটা দাঁড়িয়েছে, আমরা প্রত্যেকেই বিভিন্ন স্ট্রেসের মধ্যে থাকি। হুম, হ্যাঁ? স্ট্রেস আপনার বডিকে এফেক্ট করে। হুম। বিভিন্নভাবে এফেক্ট করে। ঘুম হচ্ছে না, আপনি দুশ্চিন্তা করছেন, তাহলে এজিংটা কিন্তু আরো তাড়াতাড়ি হয়। তারপরে পলিউশন তো হ্যাঁ, রয়েছেই। দ্বিতীয়ত যেটা হুম, হচ্ছে পলিউশন। হুম, শহরাঞ্চলে তো হুম, পলিউশন অনেক হুম, বেশি। হুম, আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়া বা ওয়ার্লড এর হুম, মধ্যে আমাদের কলকাতার পলিউশন, এয়ার পলিউশন খুবই বেশি। ধুলো, কণা এই ব্যাপারগুলো বেশি থাকে। তারপরে যেটা হচ্ছে আমাদের দেশের টেম্পারেচার। আপনি দেখবেন ইউরোপিয়ান কান্ট্রিজ হুম, গুলোতে হুম, হুম, বিশেষ করে নর্থার্ন সাইড এ যারা আছে সুইডেন, হুম, বেলজিয়াম বা ফিনল্যান্ড, নরওয়ে নরওয়ে। এখানকার মানুষদের এজিংটা অনেক ধীরে হয়। আমরা যেহেতু গ্রীষ্মপ্রধান এরিয়াতে থাকি, হুম, এটা খুব স্বাভাবিক। যেমন ধরুন গরমের সময় দেখবেন একটা ফল তাড়াতাড়ি পেকে যায়, একদম। নষ্ট হয়ে হুম, যায়। শীতকালে একটা জিনিস হুম, নষ্ট হতে চায় না। তো টেম্পারেচারের একটা ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো তো ইনভেটেবল, এগুলো তো হবেই। আপনার বয়স বাড়বে। আপনি পলিউটেড একটা এনভায়রনমেন্ট এ থাকতে হচ্ছে আপনাকে অনেক সময় বা আপনার স্ট্রেসের কারণে চেঞ্জেস আসছে। এই কারণে দেখা যাচ্ছে একটা মানুষ পুরুষ হন বা মহিলা, হয়তো ৩০ বছর তার বয়স। কিন্তু বিভিন্ন কারণে এই যে ব্যাপারগুলো বললাম এনভায়রনমেন্টাল, টেম্পারেচার, পলিউশন, স্ট্রেস, ওয়ার্কিং স্টাইল, আজকাল আইটিতে অনেকে কাজ হুম, হুম, করেন। তো যিনি ধরুন আইটিতে কাজ করছেন,
তাকে হয়তো আমেরিকান একটা কোম্পানির সঙ্গে কাজ করতে হচ্ছে। তো তাদের দেশে যখন রাত, আমাদের দেশে তখন হুম, সকাল। তো অনেক রাত জেগে তাদেরকে কাজ করতে হয়। রাত একদম। জেগে দেখবেন আমাদের বলা হতো রাত জাগলে পরে চোখের কোনা কালি হয়ে হুম, যাচ্ছে হুম, পরীক্ষার হুম, সময়, হুম। যেটা সেই ব্যাপারগুলো তো থাকে। তো এই রাত জেগে কাজ করার ফলে কিন্তু বিভিন্ন সমস্যাগুলো আসে। আরেকটা হচ্ছে যাদের দেখেছি রাত জেগের কাজ করার দরকারও নেই, মোবাইলটা একটা অসুবিধের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক রাত অবধি মানুষ আমরা সার্ফিং করছি। চোখে যে ওই মোবাইলের নীল আলোটা পড়ে, তার ফলে ঘুমটাও কিন্তু কম হয়। তো এই সমস্ত কারণে যেটা বলতে যাচ্ছিলাম যে ৩০ বছর বয়সেই হয়তো তাকে দেখে মনে হচ্ছে তার বয়স ৪০-৪৫ হয়ে গেছে। চোখের নিচে বসে গেছে, কালি পড়ে গেছে, মাথায় ছোট, ছোট wrinkles চলে এসে, হাসলে পরে বলিরেখাগুলো আরো বেশি করে বোঝা যাচ্ছে। এই যে বিভিন্ন চেঞ্জেস গুলো আমাদের ফেসে হয়, দেখুন চেঞ্জেস সারা বডিতেই হয়। তার মধ্যে ফেসিয়াল চেঞ্জটা আমরা সবথেকে বেশি তাড়াতাড়ি বুঝতে পারি। কারণ আমরা কারণ যখন একটা মানুষকে দেখি তার দেখি, হ্যাঁ, মুখের দিকেই মুখের তাকাই। দিকে তাকাই বা হুম, অন্য সময় তো তার গায়ে হুম, জামা-কাপড় হুম, ব্যাপারগুলো হুম, থাকছে। সুতরাং আদার চেঞ্জেস গুলো অতটা নজরে আসে না। তো মুখের দিকেই যেহেতু আমরা তাকাই, আর মুখ যেহেতু এক্সপোজ ও বেশি থাকে, সেজন্য চেঞ্জেস গুলো বেশি আসে। এই প্রসঙ্গে আমি জাস্ট একটা কথা বলব। আমি হুম, যখন সুইডেনে গেছিলাম, সেখানে আমাদের স্যারের একটা বই আছে। সেই বইয়ে ফটো দেয়া রয়েছে। উনি দেখিয়েছেন একটা পুরুষ, তিনি ট্রাক ড্রাইভার। হুম, ট্রাক চালান। তাহলে কি হচ্ছে, ট্রাক ড্রাইভার যখন ট্রাক চালাচ্ছে, তার একটা দিক থেকে কিন্তু লাইট বেশি আসছে সাইডের দিক হুম, থেকে। তো দেখা যাচ্ছে ফেসের দুদিকে ২ রকমের এজিং হয়েছে। জাস্ট এটা একটা ইনফরমেশন দিলাম। এটা আমি বোধহয় আগেও শুনেছি ঠিক, এরকম ঠিক। একটা। হুম, তো এই যে ব্যাপারটা হচ্ছে, তো আপনি ৩০ বছর আপনার বয়স, আপনাকে দেখে মনে হচ্ছে ৪০-৪৫ হয়ে গেছে। এটাই মেইন সমস্যা। তখন যে ট্রিটমেন্ট গুলো আমরা করব সেটাই হচ্ছে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। তো এই অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বিভিন্ন জিনিস হয়। হুম, একটা যেমন আপনি বললেন বলিরেখা যদি হুম, হুম, আসে, হুম। তাহলে আমরা বটক্স ইউজ করব। বটক্স আচ্ছা। দিয়ে বলিরেখাগুলোকে পাতলা করে দেওয়া হয়। ডিটেইলসটা আমরা হুম, নিশ্চয়ই হুম, আলোচনা হুম, করব। হুম, একদম। সেকেন্ড হচ্ছে চোখের নিচে ধরুন ডেবে গেছে বা নেসোলেবিয়াল ফোল্ডটা অনেক বেশি বোঝা যাচ্ছে বা নিচের দিকে ম্যারিনেটস লাইন চলে এসছে। মানে ডিপ্রেশনস হুম, বা হুম, আমাদের ফেসটা যেরকম একটা গোলাকৃতি হুম, সেটা হুম, না হয় বিভিন্ন ভাঁজ, ডিপ ভাঁজ চলে হুম, এসে সেখানে আমরা ফিলার ইউজ করি। তৃতীয় আরেকটা যে সেটা হচ্ছে পিগমেন্টেশন। আমার মুখেও দেখবেন তিল হুম, রয়েছে। হুম, হুম, অনেকের হুম, অনেক বেশি, হুম, এটার যেমন তিল, অনেকে পিগমেন্টেড হুম, হয়ে যায়। হুম। তো সেই পিগমেন্টেশনস গুলোকে চেঞ্জ করার জন্য আমরা লেজার ইউজ করে থাকি। আচ্ছা। আর চতুর্থত যে জিনিসটা রয়েছে, ফেসিয়াল যে স্কিন রয়েছে, সেটা যদি খুব ঔজ্জ্বল্যটা আনতে চাই, হুম, তখন আমরা কেমিক্যাল পিলিং ইউজ করি। কেমিক্যাল পিলিং ও শুধু ঔজ্জ্বল্য নয়, ছোট, ছোট wrinkles গুলোর সঙ্গেও কাজ করে। আচ্ছা। তো এই ৪-৫ টা প্রসিডিউরস রয়েছে। আরেকটা লাস্ট যেটা বলব, সেটা হচ্ছে যদি চামড়াটা নিচের দিকে নেবে আসে, হুম, তাহলে আমরা চামড়াটাকে একটু উপরের দিকে তুলে নিয়ে আসতে পারি থ্রেডস ইউজ করে। আচ্ছা। তো এই বটক্স, ফিলার, কেমিক্যাল পিলিং, লেজার থ্রেডস। এবং থ্রেডস, আচ্ছা। এই যে ৪ থেকে ৫ টা হুম, আ উপায় রয়েছে, হুম। সেগুলো ইউজ করে আমরা আপনার ফেসিয়াল চেঞ্জেস আনতে পারি। সেটা নিয়েই আজকে আমরা কথা বলব যে এই জিনিসগুলো কখন কোন জিনিসটা ইউজ করা একটা, হয়। একটা করে জানবো। একটা, একটা করে জানব। ১ম এই যেটা জানবো সেটা হচ্ছে বোটক্স। বটক্স, যেটা আপনি বললেন যে একটা ইনজেকশন। হ্যাঁ, তো বোটক্সটা কিভাবে আমাদের রিঙ্কেলটা কমাতে সাহায্য করে? ঠিক। আমাদের যে wrinkles রয়েছে, হুম, wrinkles ২ রকমের হয়। হুম, একটা হচ্ছে স্ট্যাটিক wrinkle, হুম, যখন ধরুন ভাঁজ হয়ে গেল। হুম, স্পষ্ট বোঝা যাচ্ছে ভাঁজ হুম, হচ্ছে। হুম, হুম, আরেকটা ভাঁজ হয় হাসলে পরে। হুম, যখন হাসছি বা একটা এক্সপ্রেশন আনছি হুম, মুখে, হুম, হুম, অস্বাভাবিক দাগ চলে হুম, আসছে। হুম। তো এটাকে বলা হয় ডায়নামিক wrinkles। তো ওটা সবসময় থাকছে না। সবসময় থাকছে না। মানে হাসলে এক্সপ্রেশন এর এক্সপ্রেশন সঙ্গে করলে তখন বোঝা যাচ্ছে। এই ডায়নামিক wrinkles যেগুলো রয়েছে, সেগুলোকে ট্রিটমেন্ট করার যে উপায় সেটাকে বলা হয় বটক্স। আচ্ছা। তো বটক্স হচ্ছে এক ধরনের টক্সিন, ডেফিনিটলি হুম, বটুলিন হুম, হুম, ব্যাকটেরিয়া যেটা থাকে, হুম, হুম, ক্লস্ট্রিডিয়াম বোটুলিন বলে একটা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার বডি থেকে এটা বেরোয়। হুম। এটা মাসলকে প্যারালাইজড করে দেয়। আচ্ছা, তো যেহেতু এটা মাসলকে প্যারালাইজ করে দেয়, স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন আমাদেরকে খুব সামান্য পরিমাণে ইউজ করতে হয় এবং টার্গেটেড ইউজ করতে হয়। ধরুন আচ্ছা। খুব সহজ এক্সাম্পল, আমরা বটক্সটা ফোরহেডে অনেক বেশি ইউজ করি। কারণ উপরের দিকে তাকালে মনে হচ্ছে লম্বা, লম্বা দাগ হুম, হুম, চলে হুম, আসছে। দুদিকে আমাদের দুটো ফ্রন্টালিস মাসলস থাকে। হুম। সেই মাসলস এর কিছু পার্টকে আমরা প্যারালাইজ করে দিলে পরে দেখেছি এই যে লাইনস গুলো সেগুলো সুন্দরভাবে চলে যায়। আচ্ছা। তো এই কারণে ইউজ করা হয়। বটক্সের সেইভাবে নেগেটিভ সাইড ইফেক্ট খুব বেশি কিছু নেই। একটাই হচ্ছে যে এই যে প্যারালাইসিস হুম, ব্যাপারটা, হুম। মাসলের অ্যা প্যারালাইজ করাটা, এটা আ ৮ থেকে ৯ মাস মতো থাকে। আচ্ছা। হ্যাঁ? প্যারালিসিস মানে আপনারা ভয় পাবেন না যে হ্যাঁ, হুম, হ্যাঁ প্যারালিসিস বুঝতে হয়ে যাওয়া পেরেছি। রোগীর মতো সেরকম ব্যাপার না। হুম, টার্মটা যেহেতু প্যারালিসিস সেজন্য হুম, আমি ইউজ করছি। মাসলস এর কিছুটা পার্ট আমরা করে দিই। ফলে এই উপরের দিকে তাকালে যে ভীষণ রকমের ভাঁজ, সেই জিনিসটা স্কিনের ফোল্ডটা বোঝা যাবে না।
এছাড়াও সেম বটক্স আমরা চোখের দুদিকে হলে তাকে হুম, ক্রাউস ফিট বলি। হুম, হাসছেন এইখান হুম, দিয়ে হুম, ছোট, ছোট দাগ চলে আসছে হুম, বয়স্ক হুম, লাগে হুম, দেখতে। হুম। সেখানটাতে আমরা ইউজ করতে পারি। আর কিছু, কিছু অফবিট ইউজ রয়েছে যেমন অনেকে হাসলে পরে ওপরের মাড়ি দেখা যায়। আ গামি স্মাইল বলি। আচ্ছা, আচ্ছা। তো এই যে ওপরের যে মাসলসটা রয়েছে হুম, আমাদের হুম, ঠোঁটটাকে তোলার জন্যে, হুম। সেই মাসলসটাকে আমরা টেম্পোরারি বা পার্শিয়ালি প্যারালাইজড করতে পারি। তো আচ্ছা। বটক্সটা বেসিক্যালি মাসলকে প্যারালাইজ করে। সেইজন্যে এটা একটা প্যারালাইটিক এজেন্ট। এটার কাজ হচ্ছে ৮ মাস থেকে ১০ মাস মতো। তারপরে কিন্তু ইফেক্টটা চলে যাবে। আবার আগের মতোই চলে আসবে ব্যাপারটা। তখন আপনাকে রিপিট করতে হবে। তো এটা একটা রিপিটেটিভ ট্রিটমেন্ট এর মধ্যে কিন্তু পড়ে। মানে আ ওই জায়গার মাসল গুলোকে রিল্যাক্স করে দেওয়া। হ্যাঁ, রিল্যাক্স করে হ্যাঁ, দেওয়া। হ্যাঁ। হ্যাঁ, মানে প্যারালাইজ থেকে বোধহয় রিল্যাক্স বলা হ্যাঁ। বেসিক্যালি হুম, প্যারালাইজই হুম, করে হুম, হুম, সেটাকে যেভাবে আপনি হুম, বলছেন। হুম, হুম, পুরো মাসলস না সেটাকে হুম, টার্গেট করে। সেজন্য আমরা হুম, যখন বটক্স করছি তখন সেই পেশেন্টকে আমরা বিভিন্ন ফেসিয়াল এক্সপ্রেশনস করে দেখে নিই। হুম, তার কোন এক্সপ্রেশনটা বেশি পরিমাণ ভাঁজ তৈরি হুম, করছে। হুম, তাহলে সেই মাসলস এর কিছুটা পার্টকে আমরা করব। পুরোপুরি যদি প্যারালাইজ করে দেয়া হুম, হয়, হুম, যেটা হুম, বটক্সের হুম, হুম, সাইড হুম, ইফেক্ট, হুম, হুম। তাহলে আপনার মুখটা এক্সপ্রেশনলেস হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ? সেটা হুম, বিপদ। সেটা হুম। ভাল লাগবে না ভাল দেখতে। লাগবে না দেখতে। যদিও ৭-৮ মাস পরে ফিরে হুম, আসবে। হুম, আরেকটা যেটা আপনাদের মনে হুম, হতে পারে নেগেটিভ বা সাইড ইফেক্ট সেটা হুম। হচ্ছে দুদিকে যদি অসামঞ্জস্যভাবে আমি বটক্স এটাই হয়ে আমি থাকে, জিজ্ঞাসা হ্যাঁ, করতাম। তখন হাসলে পরে হুম, একটা দিকে মুখ একটুখানি হালকা বেঁকে যেতে পারে। রিসেন্টলি মাস ৭-৮ এক আগে বলিউডের একজন বিখ্যাত নায়িকা তার রিলস আমি দেখছিলাম। হাসলে পরে একটা দিকে মুখ হালকা বাঁকা থাকছে। ওটা বটক্সের ওভার অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার কারণে। তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই। কারণ এটা ইউজুয়ালি ৬ কারেক্ট থেকে ৮ করা যায়। মাসে হ্যাঁ, হুম, কারেক্ট করা যায় না। হুম। ৬ থেকে ৮ মাসে আপনা আপনিই কারেক্ট হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। এটা নিজে, কিন্তু নিজেই কারেক্ট হ্যাঁ, হয়ে যাবে। বটক্সটা ইরিভার্সিবল। একবার যদি কোথাও কিছু বেশি হয়েও যায় হুম, কোনো কারণে, হুম, সেটা ইরিভার্সিবল সেটা ওই ৬ থেকে ৮ মাস মতো আপনার থাকবে। তারপরে নিজে থেকে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। তো এই হ্যাঁ, বটক্সটা হুম। সেফ। আচ্ছা। কিন্তু হতে হবে যে আপনি একজন ডাক্তারের মাধ্যমে বটক্স মানে নিয়েছেন। একটা কোনো এক্সপার্ট পার্লারে গিয়ে হুম, নেননি। কারণ হুম, আজকাল পার্লার-টার্লার গুলো হুম, বিউটিশিয়ানস হুম, যারা হুম, রয়েছেন হুম, তারাও বটক্স করে দিচ্ছেন। হুম, এবার তারা যেহেতু কোথায় কোন ডোজে দিতে হুম, হবে অনেক হুম, সময় বুঝে উঠতে পারেন না বা মিসক্যালকুলেশন হয়ে গেলে পরে তখন কিন্তু এই বিপদটা চলে আসতে পারে। আদারওয়াইজ বটক্স ইস এ ভেরি সেফ থিং এবং ঠিকই বলেছেন প্রচুর পরিমাণে পেশেন্টরা এটা করে থাকে। হুম। তার মানে এটা একটা সেফ প্রসিজার। দিস ইস আ অলমোস্ট আ সেফ আর প্রসিজার। এটা মানে আগের থেকে কি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে হয় নাকি না? পরীক্ষা-নিরীক্ষা করা দরকার নেই। যা কারণ যেটা ধরুন ইন কেস যদি কারোর বেশি হয়েও গেল হুম, কোনো কারণে, হুম, সেটা ৬ থেকে ৮ মাসে তো আপনা আপনি চলেই যাবে। সেভাবে পরীক্ষা করার কিছু থাকেও না। আমরা ফিজিক্যালি পেশেন্টকে দেখে নিই ভালো করে। হুম, তার কোথায় কোন মাসলস আছে, তার হুম, বেলিটা কোথায় রয়েছে, হুম, সেটা কতটা ঠিক আছে, সেটা একজন ডাক্তারবাবু যিনি সত্যিকারের হুম, ডাক্তারবাবু, হুম, হুম, প্লাস্টিক সার্জন বা ডার্মাটোলজিস্ট হুম, তার সেই ট্রেনিংটা নেয়া থাকে। হুম। যে তাকে কোথায় কতটা দিতে হয়। এটাই। অবশ্যই এটা সাধারণ মানুষের জানা দরকার যে হ্যাঁ, আপনি যদি এই ধরনের ইনজেকশন নিতে নেন যান তাহলে অবশ্যই তাহলে ট্রেন্ড কারো কাছে, তিনি ডক্টর কারো আইদার কাছে ট্রেন্ড ডার্মাটোলজিস্ট বা প্লাস্টিক বা সার্জন। প্লাস্টিক সার্জন হ্যাঁ, তাকে হতে হবে। বোটক্স ইনজেকশন হুম, যেটা আপনি বললেন, তো পরীক্ষা-নিরীক্ষা তো সেরকম দরকার নেই। তার প্রস্তুতিরও হয়তো সেরকম একটা দরকার নেই। কিন্তু জানতে চাইবো যে একজন পেশেন্ট যখন আপনার কাছে আসবেন কতক্ষণ সময় নিয়ে আসবেন? বটক্স ইনজেকশনসটা দিতে মিনিট ১৫ মতো লাগে। আচ্ছা মাত্র? ১ম এ আমরা হুম, এক্সামিনেশন করে নিই। হুম, এক্সামিনেশন করে নিয়ে কোন, কোন হুম, পয়েন্টে আমরা দেব হুম, সেটা মার্কিং করে নিয়ে হুম, ইনজেকশনসটা তৈরি করে সঙ্গে, সঙ্গে দিয়ে দেওয়া। বেশ। ও ইনজেকশনস দেওয়ার পর আমরা পেশেন্টকে ০.৫ ঘন্টা ক্লিনিকে থাকতে বলি জাস্ট রেস্ট নেওয়ার জন্য। ব্যথা হুম, বিশেষ কিছু হয় না বললেই চলে। ০.৫ ঘন্টা পরে ছুটি। আচ্ছা, সেজন্য এটাকে অফিস প্রসিডিউরস বলা হয়। বিদেশে অফিস প্রসিডিউরস বলা হয়। আপনি ২ ঘন্টা সময় নিয়ে আসলে পরেই যথেষ্ট। আচ্ছা। হ্যাঁ, এবং সেটা স্থায়িত্বকাল হচ্ছে ৮ থেকে ৮ ৯ থেকে মাস। ৯ মাস। হ্যাঁ, তারপরে আবার আপনাকে আপনাকে রিপিট করতে হবে। আচ্ছা, আচ্ছা। এরপরে আপনাকে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে ফিলার্স, ফিলার্স। ফিলার্স। এই ফিলার্স বিষয়টা কি? ঠিক। ফিলার যেটা বললাম, আমরা স্ট্যাটিক রিঙ্কেল যেটা হুম, থাকছে, হুম, একটা হচ্ছে মোবাইল রিঙ্কেল যেটা হুম, আমরা হুম, বটক্স হুম, দিলাম। হুম, হুম, স্ট্যাটিক রিঙ্কেল ধরুন এই জায়গাটায় হুম, আমাদের ওপরের ঠোঁট এবং এই হুম, চিক এটার মাঝখানে একটা ছোট্ট করে ভাঁজ হয়ে হুম, যাচ্ছে। হুম, দেখতে খারাপ লাগে। হুম, বা আমাদের নিচে এই যে ঠোঁটটা চলে এসছে, হুম, নিচের দিকে ম্যারিনেটস লাইন একটা চলে হুম, আসছে। হুম, একটা ভাঁজ মনে হচ্ছে। হুম, বা চোখের নিচে ধরুন চোখের নিচটা মনে হচ্ছে অনেকটা বসে গর্ত গেছে। হয়ে গেছে। এটা আরেকটা হচ্ছে অনেক সময় তো আমাদের নাক, মনে হচ্ছে নাকটা খুব বসা। আর ৪ বা ৫ নম্বর যদি হুম, হয় কাউন্টে, সেটা হচ্ছে ঠোঁট অনেকের পাতলা ঠোঁট রয়েছে, ঠোঁটটাকে একটুখানি মোটা করতে চাইছেন বা একটু ইভার্টেড করতে চাইছেন। তো এই যে জিনিসগুলোতে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে আপনার কোথাও একটা জিনিস বসে গেছে, সেটাকে উঁচু করতে হবে। তাহলে নিশ্চয়ই কিছু দিয়ে ফিল মানে করতে আ হবে। বয়সের সঙ্গে, সঙ্গে যে আমাদের ফ্যাট লেয়ারটা যেটা কমে কমে যায় যাচ্ছে সেটাকে হুম, ইনক্রিজ করা। হুম, কিন্তু সেটাকে ইনক্রিজ করার জন্য যে জিনিসটা আমরা ইউজ করব সেটাকে আমরা ফিলার বলি। আচ্ছা। তো এই ফিলারটা ২ ধরনের হতে পারে। একটা কিরকম? হচ্ছে কমার্শিয়ালি হুম, এভেইলেবল হুম, ফিলার। হুম, যেমন আপনি ধরুন ভাত খাচ্ছেন। হুম, ভাতের বদলে আপনি চাউমিন হুম, খেতে হুম, পারেন হুম, বা অন্য কোনো একটা হুম, জিনিস হুম, খেতে পারেন।
আর একটা হচ্ছে নিজের ফ্যাটটাকে ইউজ করা। ধরুন আচ্ছা। সেই পেশেন্ট যিনি আছেন, এবার কমার্শিয়ালি অ্যাভেলেবল যে ফিলার্স গুলো সেটাকে HA হাইয়ালুরোনিক অ্যাসিড বলা হয়। এটা আমাদের বডিতেই থাকে। মানে আমাদের অ্যাসিড বডিতে অলরেডিই হ্যাঁ, থাকে। আমাদের বিভিন্ন জয়েন্টে, থার্ড হুম, স্পেসে হুম, বিভিন্ন হুম, জায়গাতে থাকে, হুম, হুম, HA থাকে। এর কাজ হচ্ছে জল শোষণ করে রাখা। জিনিসটাকে হুম, ফুলিয়ে দেওয়া। তো এই জিনিসটাকে আমরা ইউজ করতে পারি, সেটা কমার্শিয়ালি কিনতে হয় আচ্ছা, এবং এই এর বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, বিভিন্ন দাম রয়েছে এবং একেক জায়গায় একেকটা ডেনসিটির ফিলার্স আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তো এই ফিলার্স এর ক্ষেত্রেও যেটা সুবিধেই বলুন, অসুবিধেই বলুন, সেটা হচ্ছে যে এটাও কিন্তু চিরস্থায়ী নয়। আচ্ছা। চিরস্থায়ী না হওয়ার সুবিধা হচ্ছে যে আপনার যদি পছন্দ নাও হয়, হুম, তাহলে জিনিসটা আল্টিমেটলি কয়েক মাসের মধ্যে চলে যাবে বা ফিলারটার ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে ফিলার ডিসলভিং এজেন্ট পাওয়া যায়। আচ্ছা, সেটা দিলে ৫ থেকে ৭ দিনের মধ্যে পুরোপুরি ডিসলভ হয়ে যাবে। আচ্ছা। তো এটা হচ্ছে এইচএ ফিলার। হুম, আরেকটা হচ্ছে আপনার নিজের বডির ফ্যাটটাকে আমরা ইউজ করি। কখনো, কখনো হুম, বিশেষ করে আন্ডার আই হুম, বা খুব ডিপ ভাঁজ যেখানে হুম, রয়েছে, সেই জায়গাটাকে ফিল করার জন্য আমরা পেশেন্টের নিজেরই পেটের তলা থেকে, তলপেট থেকে হুম, বা থাইয়ের থেকে হুম। বা বাটাক থেকে আমরা ১০ এমএল থেকে ২০ এমএল ফ্যাট ছোট্ট করে অ্যাসপিরেশন করে নিয়ে সেই ফ্যাটটাকে দিয়ে ফিল করতে পারি। আচ্ছা। এই নিজের ফ্যাট দিয়ে ফিলার করার সুবিধা হচ্ছে এটা আপনার আপনার নিজের জিনিস, অটোলোগাস। হুম, এটার একটাই অসুবিধা যে যতটা আমরা ফিলার করলাম তার হয়তো কিছুটা 10 থেকে 30% অ্যাবসর্ব হতে পারে। আপনাকে আরেকবার করতে হতে পারে। বাট ইউজুয়ালি এটা সেলফ নিজের ফ্যাট, সেটা চিরস্থায়ী থাকে, খুব হুম, সুন্দরভাবে থাকে। আচ্ছা। এবং অনেক ক্ষেত্রে যেখানে একটু বেশি পরিমাণ ফিলার লাগবে, হুম, সেখানে এই ফ্যাটটা ইউজ করা বা চোখের তলায় এই জিনিসটা ইউজ করাটা অনেক বেশি সেফ প্রসিডিয়ারস। তো এই ফিলার যখন আমরা ইউজ করছি, যদি আমরা কমার্শিয়ালি হুম, অ্যাভেলেবল এইচএ ফিলার ইউজ হুম, করি, সেই প্রসিডিউরটা করতেও আপনার ওই ০.৫ ঘন্টা মতো সময় লাগে। আর যদি আমরা নিজের বডি হুম, দিয়ে ইউজ করি সেটা মোটামুটি সব মিলিয়ে ঘন্টা ৩ এক থেকে ৪ এক মতো লাগে। কারণ যে জায়গা থেকে হুম, নিলাম হুম, সেখানটা একটু অবশ করে নেব। হুম, আবার আপনাকে ইনজেক্ট করব, একটু অবজার্ভ করব। হুম। সেখানে অবজারভেশন টাইমটা একটু বেশি থাকে। তো যে ফিলারই আমরা দিই না কেন প্রসিডিউরটা অলমোস্ট সেফ এবং রেজাল্টটাও কিন্তু ইনস্ট্যান্ট। আচ্ছা এইচএ longevity? ফিলার হ্যাঁ, longevity যেটা বললাম, এইচএ ফিলার যদি হয়, হুম, সেটা ওরকম ৮ থেকে ১৪ মাস হুম, আপনার থাকবে। হুম, বটক্সের থেকে একটু বেশি। হুম, তারপরে আবার রিপিট করতে হবে। আর যদি আপনার নিজের ফ্যাট দিয়ে আমরা ফিলার করি, হুম, হুম। তাহলে এটা কিন্তু চিরস্থায়ী থাকবে। আচ্ছা। মেক্সিমাম হতে পারে কিছু কয়েক মাস পরে হালকা একটু মনে হতে পারে হুম, চলে গেছে, সেটাকে আপনাকে আরেকটু টপ আপ করতে হতে পারে। ইউজুয়ালি ১ থেকে ২ বার টপ আপ করলে পরে নেক্সট কয়েক বছরের মধ্যে তো কোনো চেঞ্জেস বিশেষ আসবে না। একই রকম থাকবে। আচ্ছা। তো এই যে আপনারা এটাকে মানে 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 ঢোকান কি করে? মানে চোখের নিচে বা এই ঠোঁটে বা আমার গালের আপনি যে আমাদের বডির বিভিন্ন পার্ট দিয়ে বিভিন্ন আর্টারিজ, ভেইন, নার্ভ এগুলো গেছে। আচ্ছা। যেগুলো আমাদের অ্যানাটমিতে পড়তে হুম, হয়। হুম, তো আমরা জানি কোন এরিয়া দিয়ে গেলে পরে সমস্যাটা কম হবে বা খুব বোঝা যাবে না। হুম। সেরকম অ্যানাটমিক্যাল যে এন্ট্রি পয়েন্টস গুলো রয়েছে সেগুলোতে আমরা ঢোকাই। সেটার জন্য ক্যানুলা থাকে। আচ্ছা। একটা সিরিঞ্জ দেখবেন, হুম, নিডল যেটাকে হুম, আমরা হুম, বলি, হুম, হুম। নিডলটাকে ধারালো হয় আচ্ছা। বা সূচলো হুম, হয়। হুম। ক্যানুলা হচ্ছে যার সামনের দিকটা গোলাকৃতি বা ভোঁতা। আচ্ছা, সেটা খুব আরামসে ভেতরে চলে যাবে উইথআউট মেকিং মাচ পেইন অর মাচ ইনজুরি। আচ্ছা, এই ক্যানুলাগুলো দিয়ে আমরা হচ্ছে এই যে সেটা এইচএই হোক বা সেটা ফ্যাটি হোক সেগুলোকে আমরা ইনফিল্ট্রেশন করে থাকি। আচ্ছা। এটা আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়াতে করা হুম, হয়। ব্যথা অলমোস্ট হয় না বললেই চলে। আচ্ছা। মানে এর জন্য কি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে হয়? মানে ফিলার পেশেন্ট যখন আমরা হুম, এইচএ ফিলার করব, তখন পরীক্ষা-নিরীক্ষা বিশেষ দরকার হয় হুম, না। আমরা মেডিকেল হিস্ট্রি নিয়ে নিই। আচ্ছা। পেশেন্টের ডায়াবেটিস রয়েছে কিনা, সুগার রয়েছে কিনা, কোনো ব্লিডিং ডিসঅর্ডার রয়েছে কিনা, রক্ত তরল করার কোনো ওষুধ উনি খান কিনা। আর যখন আমরা নিজের ফ্যাট নিয়ে করব, হুম, তখন কিছু অ্যাডিশনাল ইনভেস্টিগেশনস যেরকম ওনার কোনো ভাইরাল ডিজিজ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি রয়েছে কিনা, সুগারের স্ট্যাটাসটা আমরা জেনে নিই। বিশাল কোনো পরীক্ষা-নিরীক্ষার বিষয় নয়। পেশেন্ট ক্লিনিক্যালি ফিট থাকলে পরে আমরা করতে পারি। আচ্ছা। আচ্ছা আলোচনার শুরুতে আপনি বলছিলেন যে আমাদের অনেক সময় মানে ফেসটা হুম, ঝুলে যায়। ঝুলে আসে। হ্যাঁ? স্যাগিং অফ হ্যাঁ, স্কিন। হ্যাঁ। হ্যাঁ। তো এটা কি ওই ফিলারে চলে যায় না এটার জন্য আলাদা প্রসিজার করতে হয়? ঠিক। হুম, যদি অল্প পরিমাণ হুম, স্যাগিং হয়, হুম, তখন ধরুন আপনার বালিশটা থেকে তুলোটা বেরিয়ে গেছে। হুম, হুম, তখন আপনি অল্প তুলো দিলে আবার টাইটনেস হুম, চলে হুম, আসতে হুম, পারে। হুম, হুম, কিন্তু যদি দেখছেন বালিশের যে কাভার সেটাই মানে হুম, ভেতরের তুলোও বেরিয়ে গেছে, হুম, আবার সেটাও লেন্দি হয়ে গেছে। হুম, তখন আপনাকে কিছুটা স্কিন বাদ দিতে হয় বা সেটাকে একটুখানি প্লাইকেশনস করতে হয়। আচ্ছা। নতুন করে সেলাই করে হুম, দিলেন, জিনিসটা একটু টাইট হয়ে গেল। তো এই যে আমাদের বয়সের কারণে হুম, যেটা দুটো চেঞ্জেস আমরা বললাম, হুম, একটা স্ট্যাটিক লাইন হুম, যেটাতে আমরা ফিলার দিচ্ছি, হুম, একটা হুম, হুম, ডায়নামিক লাইন যেটার জন্য আমরা বটক্স দিচ্ছি। হুম, ৩য় যে বিষয়টা যে চামড়াটা আস্তে, আস্তে নিচের দিকে নেবে আসতে হুম, পারে। বিশেষ করে এই চিক এরিয়া এটা যদি হুম, নেবে আসে, তখন আমাদের ফেসের সেই ইউথফুলনেস টা হুম, চলে যায়। আমরা চাই এটাকে উপরের দিকে একটু তুলে দিতে। হুম,
বা আমার জ লাইনটার এখানে চামড়াটা যদি ঝুলে আসে হুম, আস্তে, আস্তে দেখতে আমাকে বয়স্ক বলে হুম, মনে হবে। একদমই। তো এই জিনিসটাকে তুলে দেওয়ার যে ব্যাপারটা, সেটা দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে সার্জারি করা, যেটাকে আমরা ফেস লিফট সার্জারি বলি। ফেস লিফট সার্জারিটা যেহেতু একটা খুব এক্সপেনসিভ প্রসিডিউরস, হুম, আমাদের দেশের পেশেন্টরা সেটাকে ইউজুয়ালি এভয়েড করেন। তার বদলে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে থ্রেড লিফট। আচ্ছা। থ্রেড থাকে, সুতো, থ্রেড মানে সুতো। হুম, সুতো আমরা কানের এই সামনের এরিয়া থেকে বা উপরের হেয়ার লাইনের ভেতর থেকে এক ধরনের সুতো থাকে, যেই সুতোগুলো ভেতরে ঢুকিয়ে সুতোটাকে টানলে পরে চামড়াটাকে সে উপরের দিকে টেনে নেয়। আচ্ছা, হ্যাঁ? এটাকে আমরা থ্রেড লিফটিং বলি। আচ্ছা। তো এই থ্রেড গুলো বিভিন্ন ধরনের থ্রেডস হয়। কক থ্রেড হয়, থ্রেডস এর লেংথ আলাদা থাকে, থ্রেডস এর মেটেরিয়াল গুলো আলাদা থাকে। ডিপেন্ড করছে আপনি কোন এরিয়াটা নিয়ে এসছেন। আপনি এই যে এরিয়াটা হুম, অ্যাডামস অ্যাপল নিয়ে এসছেন, নাকি আপনি জ লাইন নিয়ে এসছেন, নাকি অন্য কোনো এরিয়া নিয়ে এসেছেন। সেটার উপরে ডিপেন্ড করে পেশেন্টের কতটা স্কিনটা লুজ হয়ে গেছে, পেশেন্টের বয়স কত, পেশেন্টের অন্যান্য কন্ডিশনস কি রয়েছে, আরো অ্যাডিশনাল প্রসিডিউরস আমরা করব কিনা সেটারও ডিপেন্ড করে আমরা থ্রেড লিফটিং করি। এই থ্রেড লিফটিং করলে পরে যে চামড়াটা আপনার নিচের দিকে চলে এসেছিল সেটা আবার উপরের দিকে চলে আসে। তবে এই প্রসিডিউরসটাও কিন্তু পার্মানেন্ট নয়। আচ্ছা, ডিপেন্ড করে কোন ধরনের থ্রেড আমরা ইউজ করছি, সেটা কতদিন থাকবে সেটার উপরে ডিপেন্ড করে ১.৫ বছর থেকে ৫ বছর অবধি আপনার এই রেজাল্টটা কিন্তু থাকবে। তারপরে আবার বয়সটা যখন ধীরে, ধীরে বাড়ছে, আবারও যদি চেঞ্জেস হয়, আবারও নতুন কোনো প্রসিডিউরস বা অ্যাডিশনাল প্রসিডিউরস করতে হতে পারে। তবে থ্রেড লিফটের যে মেইন কাজ সেটা হচ্ছে ঝুলে আসা স্কিনটাকে তার রিপজিশনিং করা। এটাকে আমরা থ্রেড লিফট বলব, এবং এই রিপজিশন করার মাধ্যমে কিন্তু আমরা ইউথফুলনেসটাকেও ফিরিয়ে আনতে পারি। তো এটাও একটা অ্যান্টি এজিং যে ট্রিটমেন্ট, তার একটা পার্ট। হ্যাঁ? আচ্ছা। তো এই যে থ্রেডটা যে আমার এখানে ঢুকে রইলো, রইল, হ্যাঁ, হ্যাঁ। তাতে কি কোনো আমার সমস্যা হবে না? ইউজুয়ালি এই যে থ্রেডগুলো আমরা হুম, ইউজ করি, হুম, ২ ধরনের থ্রেড হয়। হুম। এক ধরনের থ্রেড হয় যেগুলো অ্যাবজর্ব হবে না, আচ্ছা, নন আচ্ছা, অ্যাবজর্বেবল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? নন হুম, অ্যাবজর্বেবল হুম, থ্রেডস হুম, থাকে। হুম, আরেক ধরনের থ্রেডস থাকে যারা অ্যাবজর্ব হয়ে যায়। হুম, ওই থ্রেডস গুলো যেগুলো ধরুন যারা অ্যাবজর্বেবল থ্রেডস আছে, হুম। তারা যখন অ্যাবজর্ব হয়ে যায়, তাদের যে এরিয়া দিয়ে আমরা দিয়েছি সেই এরিয়া তারা নতুন টিস্যু জেনারেট করে। আচ্ছা, ফলে সেই নতুন যে টিস্যু জেনারেট হলো, টিস্যুটা হুম, সে এই চামড়াটাকে কিন্তু ধরে রাখে। আচ্ছা, বুঝতে পেরেছেন তো? আচ্ছা। আর যখন আমরা দেখছি খুব বেশি পরিমাণে স্কিন নিচের হুম, দিকে চলে এসছে, অনেকটা বেশি টিস্যুকে হুম, আমাকে হোল্ড করতে হবে। তখন আমরা পেশেন্ট যদি obviously কনসার্ন থাকে, তখন আমরা নন অ্যাবসর্বিং থ্রেড ইউজ করি, হুম, যেটা পার্মানেন্টলি থাকবে। হুম। সেই পার্মানেন্টলি থাকার কারণে তারা কিন্তু আস্তে, আস্তে চামড়াটাকে সবসময়তেই ধরে রাখবে। আচ্ছা। কিন্তু একটা জিনিস কখনো, কখনো দেখা যায় যে এই পার্মানেন্ট থ্রেডস গুলো অনেক সময় কাটিং ইফেক্ট হয়। মানে ধরুন যে হুম, এরিয়ায় স্কিনটাকে আমি দিয়েছিলাম, হুম, একটু হয়তো সে মানে দেখবেন একটা বরফের মধ্যে দিয়ে সুতো ধরলে আস্তে, 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 আস্তে নিচের হুম, দিকে নেমে হুম, আসে। হুম, হুম, তো অনেক সময় কাটিং ইফেক্ট হয়। সেই ইফেক্টটা ৫ বছর পরে অতটা নাও থাকতে পারে। আরেকটা কারণ হয় ৫ বছরের স্কিনও আবার কিছুটা হুম, লুজ হবে। হুম। তখন জিনিসটাকে রিপিট করা যেতে পারে। তো আচ্ছা। এই কোন ধরনের থ্রেড ইউজ করব, সেটা পেশেন্ট টু পেশেন্ট, পেশেন্টের প্রোফাইল অনুযায়ী ভ্যারি করে। যে কার জন্যে কোন থ্রেডটা বেশি উপযুক্ত। এটার জন্যে ডাক্তারবাবুর কাছেই আপনাকে আসতে হবে। তিনি আপনাকে এক্সামিন করে আপনার টিস্যু কন্ডিশন, হুম, আপনার বয়স, হুম, আপনার বাজেট, হুম, আপনি কতদিনের জন্য রেজাল্টটা হুম, চাইছেন, কত তাড়াতাড়ি রিকভারি চাইছেন, হুম। এই সমস্ত বিষয়ের উপরে ডিপেন্ড করে আমরা কোন থ্রেডটা আপনার জন্য, উনার জন্য উপযুক্ত হবে সেটা বলে দিতে পারি। আমরা তো আলোচনা করছি অ্যান্টি এজিং নিয়ে। হুম, তো নিশ্চয়ই এটা আমরা 40 বা 50s এও আমরা করতে পারি। ঠিক। ইভেন কি 60s এও আমরা এটা করে হ্যাঁ, নিতে পারি। 60 যেও করা যায়। হুম, ইউজুয়ালি আমাদের দেশে হুম, অত বয়সের কেউ হুম, কেউ আসেন না আসেন না। হ্যাঁ। সৌন্দর্যের হুম, বিষয় নিয়ে। হুম, আমাদের তো ভাবনা চিন্তা হুম, একটু অন্যরকম, ওয়েস্টার্নদের মতো হুম, নয়। হুম, আমাদের কাছে যে পেশেন্টরা এই ধরনের প্রসিডিউরস নিয়ে আসেন, তারা ইউজুয়ালি ৩০ থেকে ৫০ এই বয়সের পুরুষ বা মহিলারাই কিন্তু বেশি আসেন। বাহ! তার মানে আমার wrinkles মেটানোর জন্য একটা প্রসিজিওর আমরা প্রসিডিউরস জানলাম। বটক্স, যেটা আমাদের ফ্যাট লাইনস এর জন্যে হ্যাঁ, ফিলার্স, ফিলার্স, স্কিন নিচে চলে আসলে সেটার জন্যে আমরা থ্রেড থ্রেড ইউজ ইউজ করব। করছি। এবারে আসবে পিগমেন্টেশনস এর হ্যাঁ, জন্য। মানে যেটা হচ্ছে সবকিছু হলো। এবার ঠিক। যদি আমার যদি মুখে দাগ থাকে, হুম, হুম। আমার মুখে যদি গ্লো না থাকে থাকে তাহলে তো তখন। এত কিছু করে লাভ নেই। ঠিক। তো না, সেক্ষেত্রে কি হয় দেখুন, আমাদের যেমন মাধ্যমিক পরীক্ষা আমরা হুম, দিই তো, হুম, হুম, সেখানে বেঙ্গলি, হুম, ইংলিশ, অঙ্ক, হুম, ইতিহাস, হুম, ভূগোল, বিজ্ঞান সমস্ত কিছু থাকে। হুম। তো আপনাকে প্রত্যেকটা সাবজেক্টেই যদি ভালো পাচ্ছেন, তাহলে আপনার ফাইনাল গ্রেডটা ভালো আসবে। আচ্ছা। তো সেজন্য আপনি বটক্স নিলেন, হুম, কিন্তু আপনার হয়তো একটুখানি ফিলারও করার দরকার ছিল। তো ফিলারটা আপনি হুম, করলেন না। বা শুধু ফিলার করলেন, আপনি অন্য একটা হুম, আপনাকে একটু থ্রেড লিফট করলে ভালো হতো। তো হুম, এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে যখন করবেন, হুম, মানে যেটা আপনার হুম, দরকার, হুম, হুম, অদরকারি হুম, প্রসিডিউরস হুম। আমি বলছি না। তখন ওভারঅল চেঞ্জটা অনেক বেশি কিন্তু আপনার চোখে আসবে আর সুন্দর লাগবে। মানে সব বিষয়ে যদি ভালো নম্বর পাওয়া যায় হ্যাঁ, তাহলে এবং যদি রেজাল্টটা যদি দরকার হয়ও, হুম, হ্যাঁ? হুম, ধরুন একটা মেয়ে হুম, ২০ বছরের মেয়ে।
সে শুধু ঠোঁট পাতলা হুম। আছে, না তার তো তার তো চামড়া দরকার নিচের নেই। দিকে আসেনি, তার তো দরকার নেই। দরকার নেই। তো ওটা ডিপেন্ড করবে হুম, যে আপনি হুম, কোন বয়সে এসেছেন, আপনার কি হুম। চেঞ্জেস এসছে। সেই চেঞ্জ অনুযায়ী আপনাকে জিনিসগুলো এফেক্ট যদি আমরা করি, আমরা যদি ইউজ করি বা আমরা যদি প্রয়োগ করি, তখন আপনি একটা সেটা ডিজায়ার্ড একজন রেজাল্ট এক্সপার্টই আপনাকে এক্সপার্টই আপনাকে সাজেস্ট হ্যাঁ, করতে এলে পারে। পরে আমরা যখনই একজন হুম, পেশেন্ট আসেন তখন তার ফেসিয়াল অ্যানালাইসিস করে আমরা তাকে বলে দিই হুম, যে, "ম্যাডাম বা স্যার আপনার এই চেঞ্জেস গুলো এসছে। এই চেঞ্জ গুলো এই জিনিস করে এতটা হুম। চেঞ্জ করা পসিবল হবে।" তখন তার এক্সপেকটেশন আমাদেরটা কতদূর করতে পারবো, সেটা কতটা ম্যাচ করবে, বাজেটের বিষয় থাকে। তারপরে ফাইনাল ডিসিশনটা নেয়া হয়। বেশ। তো তো যেটা নিয়ে আমরা ছিলাম ছিলাম আরকি মানে হ্যাঁ, পিগমেন্টেশন টা নিয়ে। ঠিক। তো ওটার জন্য আমরা কি করতে পারি? পিগমেন্টেশনস যেমন বলব, হুম, সেই হুম। সঙ্গে আমি একটুখানি মুখের ইনফেকশনস নিয়েও কথা বলব। বেশ। বিশেষ করে টিন এবং 20s এ যাদের আমাদের পিম্পলস হয় হুম। অনেক। তো পিম্পলস এর কারণে কিন্তু হাইপার পিগমেন্টেশন হয়, কালো কালো ছোপ পড়ে যায়। দাগ থাকে। তো এই পিম্পলস এর একটা প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে কেমিক্যাল পিলিং করা। কি হয় হুম, আমাদের মুখে ছোট্ট গ্ল্যান্ডস থাকে। হুম, সেই গ্ল্যান্ডস এর টিনে যে ওভার অ্যাক্টিভিটি হুম, থাকে, হুম, হুম, বেশি করে সিবাম বেরিয়ে আসে বা তেল বেরিয়ে আসে, সেটা কোনো কারণে ওই গ্ল্যান্ডস এর মুখগুলো আটকে গেলে পরে পিম্পলস তৈরি হয়। হুম, তো আমরা কেমিক্যাল পিলিং করে ওই গ্ল্যান্ডস এর মুখগুলোকে ওপেন করে দিতে পারি। ফলে কেমিক্যাল পিলিং করলে পরে ওই মুখগুলো ওপেন হয়ে যায়। ফলে আপনার ভেতরে যে তেলটা জমছিল, যেটা অ্যাবসেস এ পরিণত হয়ে যাচ্ছিল হুম, ইনফেক্টেড হয়ে, সেটা ইজিলি বেরিয়ে আসে, পিম্পলস গুলো কমে যায়। কেমিক্যাল পিলিং এর আরেকটা সুবিধে হচ্ছে, কেমিক্যাল পিল করা মানে আমরা দেখবেন কলাটাকে পিল করি বলি হুম, না? হুম, অরেঞ্জটাকে হুম, পিল হুম, করে আমরা হুম, খাই। হুম, তাহলে পিল করা মানে তুলে দেওয়া হুম, বা কোন একটা চামড়াকে বা কোন একটা আস্তরণকে সরিয়ে হুম, দেয়া, হুম, সেটাকে আমরা পিলিং বলছি। তো পিলিংটা যখন আমরা কেমিক্যাল কোনো এজেন্ট দিয়ে হুম। করছি তখন তাকে কেমিক্যাল পিলিং বলে। কেমিক্যাল পিলিংটাকে আমরা কোনো ফিজিক্যাল এজেন্ট দিয়েও করতে পারি, স্যান্ড পেপার দিয়েও করতে পারি। সেটাও এক ধরনের পিলিং হলো। হ্যাঁ, এবং করা হয় অনেক আচ্ছা। ক্ষেত্রে। সেটা হয়তো এই পরিসরে আমরা হ্যাঁ, আলোচনা করব না। হ্যাঁ। ভিটিলিগো নিয়ে যখন আমরা আলোচনা করব, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তখন স্যান্ড পেপার দিয়ে আমরা কিভাবে ইউজ করি সেটাকে আমরা বলব। তো এই আচ্ছা। পরিসরে আমরা সেটা আলোচনা হুম, যাচ্ছি না, ডিরেক্টলি আসছে না যেহেতু। তো হুম, আমাদের মুখে যখন হালকা কোনো দাগ আসছে, যেটা খুব ডিপলি যায়নি, ডার্মিস অব্দি হুম, পৌঁছয়নি, হুম, সেই ধরনের হালকা পিগমেন্টেশন যদি আসে, কেমিক্যাল পিলিং এ খুব ভালো কাজ করে। বা খুব ফাইন রিঙ্কেলস, হুম, আমরা অলরেডি ২ রকমের রিঙ্কেলস এর কথা বলেছি, হুম, হুম, স্ট্যাটিক হুম, রিঙ্কেল এবং ডায়নামিক হুম, রিঙ্কেল। হুম। তাছাড়াও ছোট্ট রিঙ্কেলস যদি চলে আসে, সেই রিঙ্কেলস গুলো চলে যাওয়ার জন্যে কিন্তু কেমিক্যাল পিলিং খুব ভালোভাবে কাজ করে। কারণ এটা আমাদের কোলাজেন যেটা হুম, আছে হুম। সেটাকে গ্রোথ করতে সাহায্য করে। আচ্ছা। তো কেমিক্যাল পিলিং এর মাধ্যমে আমরা পিম্পলস, হুম, সুপারফিশিয়াল পিগমেন্টেশন হুম। এবং সুপারফিশিয়াল যে আমাদের রিঙ্কেলস রয়েছে সেটার জন্য খুব ভালো কাজ করবে। আচ্ছা। তারপরে যাদের রেজিস্ট্যান্ট টাইপ অফ হুম, পিগমেন্টেশন হুম, থাকছে, হুম, যেমন আমার মুখে তিল হুম, রয়েছে, হুম, অনেকের মুখে কালো হুম, ছোপ চলে হুম, আসে। হুম, সেটাকে যদি আমরা বের করে দিতে চাই তাহলে তাহলে সেটা তো কেমিক্যাল পিলিং এ হুম, যাবে না, কারণ হুম, ডিপ সাইডে হুম, হুম। সেটা রয়েছে। তার জন্য আমরা লেজার ইউজ করি। আচ্ছা। এই লেজার দিয়ে ইউজ করার ফলে যেটা হয়, এই যে আমাদের ডিপে যে মেলানিনস গুলো ডিপোজিটেড হুম, হচ্ছে, হুম। সেগুলোকে আমরা লেজারের মাধ্যমে ওই মেলানিনের টুকরো বা যে রঙ্গকগুলো রয়েছে, ব্রেক করে যেটার দেওয়া। কারণে হ্যাঁ, সেটাকে ব্রেক করে দিলে হুম, আমাদের বডিতেই ফ্যাগোসাইটস বলে এক ধরনের সেলস থাকে। হুম, তারা ওটাকে এনগালফ করে হুম। কিডনির মাধ্যমে, ইউরিনের মাধ্যমে বের করে দিতে পারে। আচ্ছা, তো সেই জায়গাটাতেই হচ্ছে লেজারের এফেক্টটা আমাদের আসে। আচ্ছা। তো লেজার দিয়ে আমরা বেসিক্যালি পিগমেন্টের ট্রিটমেন্টটা বা ডিসপিগমেন্টেশন এর ট্রিটমেন্টটা, ফেসিয়াল ডিসপিগমেন্টেশন করতে পারি। এবং এই প্রসঙ্গে জাস্ট বলে আসি, ট্যাটুটাও কিন্তু লেজার দিয়ে সেম প্রিন্সিপালস টা একইভাবে মানে কাজ করে, সেটাকেও কিন্তু বের করে দেওয়া যায়। ট্যাটু তো ও রিমুভ করে হ্যাঁ, দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। হুম, তো সেটা নিয়ে আমরা হুম, আরেকটা ভিডিও নিশ্চয়ই, আলোচনা নিশ্চয়ই। করব। আজকে হ্যাঁ, মুখের উপরেই হ্যাঁ, আমরা হ্যাঁ, থাকি। হ্যাঁ। তাহলে সুপারফিশিয়াল হুম, পিগমেন্টেশন বা হুম, ফাইন রিঙ্কেলস হুম, বা পিম্পলস, হুম, তার জন্যে কেমিক্যাল পিলিং। হুম। আর যদি ডিপ পিগমেন্টস হয় তার জন্যে লেজার। এবার লেজারেরও বিভিন্ন টাইপ হুম, রয়েছে। এবার আপনার জন্য এক্সাক্টলি কোন লেজারটা আমরা ইউজ করব, হুম। সেটা আপনার কত দূর রয়েছে, কত ডিপে রয়েছে, কি কালার রয়েছে, তার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা। এই ব্যাপারগুলো দিয়ে যদি আমরা করছি কোনো পেশেন্টকে, একজন পেশেন্ট যখন আসেন তখন তার ফেসিয়াল অ্যানালাইসিস এ এই জিনিসগুলো আমরা দেখি। রিঙ্কেলস রয়েছে কিনা, ডায়নামিক রিঙ্কেলস নাকি স্ট্যাটিক রিঙ্কেল, তার কোথাও ফিলার লাগবে কিনা, তিনি বটক্সের পেশেন্ট কিনা, তার কেমিক্যাল পিলিং লাগবে কিনা, তার আমরা লেজার কোনো থেরাপি ইউজ করব কিনা। এইগুলো ওভারঅল যদি এর বাইরেও ছোট কিছু হুম, জিনিস রয়েছে, যেমন আপনারা গ্লুটাথিওন হুম, নিতে হুম। পারেন যাতে স্কিনের ঔজ্জ্বল্যটা চলে আসে, এবং আরো আপনারা ফেসিয়াল কিছু ক্লিনজিং এজেন্টস এবং কিছু ফেসিয়াল ক্লিনজার্স চলে এসছে। হুম, সেই ব্যাপারগুলো ইউজ করা যেতে পারে। এছাড়া আরেকটা জিনিস রয়েছে, আমরা পিআরপি ইউজ করি।
তো মনে হয় সেটা এইগুলো নিয়ে আ আরেকটা অন্য কোনো এপিসোড একদিন করলে ভালো আলোচনা হবে। করব। যেগুলো একটু হুম, মোরালেস আমরা আজকে হ্যাঁ, যেটা হুম, আলোচনা হুম, করলাম সেগুলো হুম, মেইন টপিক। হুম, বাকি যে ছোট গুলো সেটা নিয়ে আরেকটা ভিডিও নিশ্চয়ই একদম, আমরা একদম। করব। হ্যাঁ, কেমিক্যাল পিলিং নিয়ে একটা আমার প্রশ্ন আচ্ছা। আছে। সেটা হ্যাঁ, হচ্ছে যেহেতু নামটা কেমিক্যাল, হ্যাঁ, হ্যাঁ। এবার অনেকের মনে প্রশ্ন থাকবে এই হুম, কেমিক্যাল পিলিং করতে গিয়ে যদি আমার কেমিক্যাল মুখে কম বেশি পড়ে যায় তাহলে ঠিক, তো সর্বনাশ হয়ে যাবে। ঠিক। তো এই তো বিষয়টা হ্যাঁ, অ্যাকচুয়ালি এই টার্ম গুলো তো হুম, হুম, বিদেশি টার্ম। হুম, হুম, কেমিক্যাল টার্মটা একটা হুম, ব্রিটিশ হুম, হুম, ইংরেজি হুম, শব্দ কেমিক্যাল। রাসায়নিক বলি আমরা বাংলাতে। তো আমাদের সত্যিই আনকমন লাগে। যেমন হুম, টক্সিন বলছি। হুম, হুম, হ্যাঁ? টক্সিন মানে হুম, বিষ। হুম, হুম, ঠিক আছে? বা হাইলুরোনিক হুম, অ্যাসিড বলছি। হুম। ওরে বাবা! অ্যাসিড অ্যাসিড মানেই তো পুড়ে যাবে। পুড়ে যাবে হ্যাঁ। বা কেমিক্যাল হুম, দিয়ে পিল হুম, হুম, করে দেবে কি হুম, হবে? তো এগুলো নিয়ে ভয় পাওয়ার হুম, কিছু ব্যাপার নেই। আমি একটু অন্যভাবেও হুম, ব্যাপারটা বলি। দেখবেন অনেক ওষুধের দোকানে ড্রাগস লেখা হুম, থাকে। হুম, আমি ছোটবেলায় ভাবতাম হুম, যখন ক্লাস 7-8 এ পাই, হুম, ড্রাগস মানে তো বুঝতাম যে খারাপ জিনিস। হুম, হুম, হিরোইন হচ্ছে হুম, হেরোইন খায় লোকে হুম, ড্রাগ, হুম, হুম, হ্যাঁ? হুম, ওই ধরনের জিনিস ওখানে হুম, বিক্রি-টিক্রি হুম, হয় হুম, কিনা। হুম, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট লেখা হুম, থাকে হুম, দেখবেন? হুম, হুম, তো অ্যাকচুয়ালি ড্রাগ মানে সেইভাবে তো বইয়ের ব্যাপার হুম, ড্রাগ হুম, মানে ওষুধটাকেই হুম, ড্রাগস বলে। হুম, তো তেমনি আমাদের এই যে কেমিক্যাল পিলিং দিয়েই যদি আমরা বলি, হুম, কেমিক্যালটা হচ্ছে কি কেমিক্যাল? দেখবেন আমরা যারা কেমিস্ট্রি নিয়ে হুম, পড়াশোনা করেছি হুম, 11-12 হুম, এ ২ ধরনের কেমিস্ট্রি আমরা পড়েছি। হুম, একটা ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা বায়োকেমিস্ট্রি। হুম, পরে বায়োকেমিস্ট্রি হুম, নিয়ে বিএসসি, এমএসসি হুম, লোকে করে হুম, থাকেন। হুম, তো এই কেমিক্যাল এজেন্ট যেগুলো আমরা ইউজ করি, সেগুলো কিন্তু আ সেগুলো এক ধরনের অ্যাসিড। এই অ্যাসিডটা কি অ্যাসিড? আমি আসল কথা আসার আগে একটু হুম, ভনিতা করে হুম, নিচ্ছি। হুম, সেটা হচ্ছে দেখবেন আমাদের ক্লিওপেট্রা যিনি ছিলেন হুম, হুম, বিশ্বসুন্দরী, হুম, মিশরের হুম, রানী হুম, ক্লিওপেট্রা, উনি গাধার দুধ সেটাকে দই পাতিয়ে হুম, সেই দইয়ের যে জল সেটা মুখে নিতেন। হুম, তো এটাতে ল্যাকটিক অ্যাসিড থাকে। হুম, দেখবেন আমরা হুম, দই টকে যায় হুম, বলি না? হুম, ল্যাকটিক হুম, অ্যাসিড। হুম, তো ওই ল্যাকটিক অ্যাসিড দিয়েও কিন্তু তো আমাদের এই হুম, বিভিন্ন যে এই বায়োলজিক্যাল অ্যাসিড হুম, সেগুলো তো হুম, অ্যাসিড। হুম, হুম, কিন্তু সেগুলো একদমই। নরমাল HCl, হুম, হাইড্রোক্লোরিক অ্যাসিড না বা সালফিউরিক অ্যাসিডের ঐরকম মতো তীব্র সোনা নয়। গলনের মতো তীব্র না। হুম, এগুলো বায়োলজিক্যাল হুম, অ্যাসিড। হুম, যেমন আপনি ভিটামিন সি আমরা খাচ্ছি। হুম, তার মানে কি? অ্যাসকর্বিক হুম, অ্যাসিড। হুম, হুম। তাহলে কি আপনার মনে হবে যে আমি অ্যাসিড খেয়ে নিলাম আমার আ ব ব কোনো আঙ্গুরে ইনজুরি অ্যাসিড হয়ে আছে, যাবে? হ্যাঁ? লেবুতে অ্যাসিড আছে। ওইগুলোই হুম, হ্যাঁ। হুম, তো এইটা হচ্ছে তো ওই অ্যাসিড এটা। হুম, এটা বায়োলজিক্যাল অ্যাসিড। সেই কারণে এটা নরমাল পায়খানা পরিষ্কার করার অ্যাসিড এটা নয়। এবং এই অ্যাসিডের বিভিন্ন মাত্রা থাকে। মাত্রা থাকে, বিভিন্ন ডোজ থাকে, বিভিন্ন এজেন্ট থাকে। কার কোনটা স্যুট করবে সেটার জন্য অনেক সময় তো আমরা টেস্টও করে নিই। টেস্ট ডোজও দেয়া থাকে। সুতরাং অ্যাসিড বলে ভাববেন না যে এটা মারাত্মক কোনো ক্ষতিকারক বিষয়। ডেফিনিটলি সেটা বেশি তারতম্য হুম, বিভিন্ন ব্যাপার যেখানে ইন্ডিকেটেড নয় সেখানে ইউজ করলে বিভিন্ন নেগেটিভ জিনিস হতে পারে। কিন্তু এটা ক্ষতিকারক সেইভাবে ব্যাপারটা কিন্তু নয়। তেমনি বটুলামিন হুম, টক্সিন যেটা হুম, সেটাকেও হুম, একই জিনিস আমরা বললাম। বা হাইলুরোনিক হুম, অ্যাসিড যেটা এইচ এ ওটার নামই হুম, হুম, ওটা। হুম, কারণ ওটার মধ্যে অ্যাসিডিক যে হুম, OH যে হুম, মলিকিউলটা সেটা হুম। ওখানে জুড়ে থাকে। সেজন্য আমরা অ্যাসিড বলি। কিন্তু অ্যাসিড মানেই যে জিনিসটা খারাপ সেটা কিন্তু নয়। এটা জাস্ট ওটার কেমিক্যাল নামটাই ওই। হ্যাঁ, এটা। আচ্ছা এই কেমিক্যাল পিলিংটা আ আমরা ইদানিংকালে বিউটি পার্লার্স এ বা হুম, অন্যান্য ক্লিনিকেও আমরা দেখতে পাই। হুম, মানে দেওয়া হয় বা হুম। ইউজ করা হয়। তো সেক্ষেত্রে কি সেটা সেফ নাকি একজন প্লাস্টিক সার্জনের কাছেই পৌঁছতে হবে? না অন্য কোনো স্পেশালিস্ট ডাক্তাররাও আছেন যারা আ এই ধরনের কেমিক্যাল পিলিং বা এই ধরনের প্রসিজার তারা করে থাকেন? আচ্ছা। ধরুন কোনো একটা বাচ্চা, হুম, তাকে তো আপনি ১ বছরের বাচ্চা বিরিয়ানি খেতে দেবেন না। না। তাকে আপনি একদম হুম, সিম্পল খাবার হুম, খেতে হুম, দেবেন। হুম, বা একজন বয়স্ক মানুষ, হুম, তাকেও নিশ্চয়ই আপনি হুম, বিরিয়ানি খেতে দেবেন না। হুম, তো প্রত্যেকটা জিনিসের একটা ইন্ডিকেশনস থাকে। এই কোন অসুখের জন্যে বা কোন স্কিন কন্ডিশন এ বা কোন স্কিন টাইপে কোন ধরনের কেমিক্যাল পিলিং এজেন্ট ইউজ করতে হবে। কেমিক্যাল পিলিং ছেড়ে দিন, কোন ধরনের লেজার ইউজ করতে হবে। তার ক্ষেত্রে ডোজ কতটা হবে, হুম, তার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সেটআপ কতটা হবে বা বটক্সের ক্ষেত্রে হুম, হুম, কোন এরিয়াতে দেব, কোন পয়েন্টে কত ইউনিট দেব। এই ব্যাপারগুলো জানার জন্যে ডেফিনিটলি একজন ট্রেন্ড পার্সোনালিটি দরকার। তাকে অবশ্যই ডাক্তার হতে হবে এবং অবশ্যই তাকে ডার্মাটোলজিস্ট বা প্লাস্টিক সার্জন হতে হবে। কারণ এই জিনিসগুলো আমাদেরকে পড়ানো হয়। হুম, হ্যাঁ? হুম, তো একজন টেকনিশিয়ানস এর সঙ্গে একজন ডাক্তারের তফাৎ সেটাই। একজন বিউটিশিয়ান বা বিউটি পার্লারে তিনি হয়তো করে দেবেন। হুম। কিন্তু তার ওই নলেজটা নেই যে কেন এটা করছি, তার কখন করা পেছনে যে যাবে না। বিজ্ঞানটা আছে সেই বিজ্ঞানের একেবারেই যে নলেজটা নেই। এটাকে অপপ্রয়োগ কখন হয়ে হুম, যেতে পারে, হুম, হুম, কখন এটা হুম, থেকে খারাপ জিনিস হতে পারে সেই জিনিসটা কিন্তু একজন টেকনিশিয়ানের অতটা জানা থাকে না। যেটা হুম, একজন হুম, ডাক্তারবাবু জানতে পারেন। আর ডাক্তারের হাতে ভুল হবে না সেটা আমি বলছি হুম, না। হুম, হুম, কিন্তু সেই ভুল হলে পরে তার কি ট্রিটমেন্ট হুম। সেটা ডাক্তারবাবু জানেন।
তো এই কারণেই যখনই আপনারা এই ধরনের বিউটি রিলেটেড ট্রিটমেন্ট করবেন, বিশেষ করে ইনভেসিভ হুম, প্রসিডিউরস গুলো হুম, করবেন, হুম, আপনি নরমাল একটা ফেসিয়াল করালেন সেটা একটা অন্য হুম, হুম, জিনিস। হুম, আপনি হুম, থ্রেডিং করালেন সেটা একটা অন্য হুম, জিনিস। আপনি অন্য কোনো প্রসিডিউর সেটা বিউটি হুম, হুম, ক্লিনিক গুলোতে হয় সেটা একটা ব্যাপার দাঁড়ায়। কিন্তু যখন একটা ইনভেসিভ প্রসিডিউরস করবেন, যেটা একজন ডাক্তারবাবুর করার কথা সেটা ডাক্তারবাবুকে না করিয়ে একজন টেকনিশিয়ানস কে দিয়ে বা বিউটিশিয়ানস কে দিয়ে করালে আপনার হয়তো খরচা কমে যাবে। হুম, ১০০ বারের মধ্যে ৯০ বার হয়তো কোনো অসুবিধা হুম, হবে হুম, না। হুম। কিন্তু ১০ বার আপনি সমস্যায় পড়তে পারবেন। এবং সেই এবং ১০ সমস্যায় বারের পড়ে আমাদের কাছে পেশেন্টরা আসেন। হুম, 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 অনেক ক্ষেত্রেই হুম, হয়েছে তাদের এমন কেমিক্যাল পিলিং করে দিয়েছে যে হুম, চামড়া পুড়ে গেছে, হুম, 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 ঘা হয়ে গেছে। আমার এক পরিচিতেরই হয়েছে। ঠিক, এবং হ্যাঁ, এমন ধরুন হুম, কোনো কেমিক্যাল পিলিং এজেন্ট ইউজ করেছে, হুম, সেখানে পুরো আলসারেটেড হয়ে হুম, গেছে, হুম, হাইপার হুম, পিগমেন্টেশন হুম, হয়ে হুম, গেছে। বা বটক্স এমনভাবে হুম, ইউজ করেছে একটা দিকে চোখের পাতা একদম উঁচু হুম, হয়ে গেছে বা হুম, একটা দিক বেঁকে গেছে। হুম। তো এই জিনিসগুলোর সম্ভাবনা অনেকটাই কমে যায় যখন একটা ট্রেন্ড পারসন এর কাছে আপনি আপনার সমস্যাটা নিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আমি ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার আমরা দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। অ্যান্টি এজিং নিয়ে আমরা হয়তো আরো একটি এপিসোড করব। কারণ আজকে পুরোটা কভার করা গেল না। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। নমস্কার ডাক্তারবাবু।